আমার ভাই আমাকে ফোন করে সবসময় খোঁজ খবর নেয়, আর এই ব্যাপারটা আমার কাছে বরাবরই খুব ভালো লাগে যে আমার ভাই আমাকে ফোন করে জিজ্ঞাসা করে, আপু কি করো, আপু কেমন আছো, বা বড় ভাই তুই কেমন আছিস বা কি করছিস, বা তোর দিনকাল কেমন যাচ্ছে। এই যে সবসময় খোঁজ খবরটা রাখে, এটা আমার কাছে খুব ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো সকালবেলা হাজব্যান্ডের সাথে কফি খেতে চলে আসলাম, কারণ সকালে একটা কফি খাওয়ার বদ অভ্যাসটা আমিই করেছি আমার মাঝে। কারণ আমাদের মাঝে আমরা কখনোই খারাপ বলেন ভালো বলেন দুটোটা অভ্যাস আমরা নিজেরা তৈরি করি। বাট আমরা যখন আমাদের মন মতো কোনো কিছু হয় না, একটা পর্যায়ে আমরা হয়তোবা আমাদের ভাগ্যকে দোষ দিয়ে বলি। কিন্তু একটু কি আমরা চিন্তা করি যে আমার জায়গা থেকে আসলে আমি কতটুকুই বা চেষ্টা করেছি এই অভ্যাসটা ত্যাগ করার জন্য, বা যখন আমরা কোনো কিছু অর্জন করি বা এটা পাওয়ার জন্য কতটুকু আমাদের ভিতরে চাওয়া পাওয়া ছিল। কারণ আপনার ভিতরে যখন কোনো কিছু নিয়ে চেষ্টা থাকবে না, তখন কিন্তু আপনার ওই চাওয়া পাওয়াটা পূর্ণ করতে পারবেন না। এই যে সকালবেলা কফি খাওয়ার ব্যাপারটাই ধরেন, এটা কিন্তু আমি রাত হলেই চিন্তা করে ঘুমাই যে সকালবেলা আমি বাইরে যাব এবং বাচ্চাদেরকে স্কুলে দিব। যদি কোনো বাচ্চা আমার বাসায় থাকে, তাকে সাথে করে নিয়ে হলেও আমি বাইরে একটা কফি খেতে আসব। এটা কিন্তু আমার নিয়ত ছিল এবং আমার চেষ্টা ছিল। তার জন্যই কিন্তু আজকে আমি আমার হাজব্যান্ড এবং আমার ছেলের সাথে বসে আমি কফিটা খেতে পারছি। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমরা মেয়েরা বিয়ে হওয়ার পরে আমাদের যখন আত্মীয় স্বজনরা বা আমাদের ভাই বোনরা খোঁজখবর রাখে, বিশেষ করে ভাই, তখন কিন্তু আমরা ভাই যে আমাদের খোঁজখবর রাখছে সেটার ক্রেডিটটা সম্পূর্ণ আমার ভাইকে দিয়ে বসি যে হ্যাঁ, আমার ভাইয়ের এটা পারিবারিক শিক্ষা বা আমার ভাইয়ের এটা শিক্ষাগত যোগ্যতা দেখে সেই ব্যাপারগুলো জানে যে তার বোনকে কিভাবে সে খোঁজখবর নিবে এবং বোনের প্রতি যত্নশীল হবে। একদমই রাইট তা না। কারণ বিয়ে করার পর একটা ছেলে যখন তার বাবা মার প্রতি খুব আন্তরিকতা, দায়িত্বশীল এবং ভাই বোনের প্রতি খুব কেয়ারিং এবং যত্নশীল, তখন কিন্তু তার একটা ক্রেডিট তার ঘরের বউটার প্রতিও যায়। কারণ ঘরের বউটা যদি তার ভাইকে মানসিক শান্তিটা না দিত এবং তার শ্বশুরবাড়ির মানুষকে সম্মান না করত, তাহলে তার বউর সামনে তার ভাই বোনদের খোঁজখবর নিতে পারতো না। যেমন আমার ভাইরা যখন আমার খোঁজখবর নেয়, তার জন্য তাদের বউদেরও ক্রেডিট আছে। তাদের বউদের সাথে অথবা তাদের ঘরের বউ আমার ব্যাপারে জিজ্ঞাসা করে বা আমার ব্যাপারে আলোচনা হয়, এবং আমার ভাই তার বউর কাছ থেকে ওইটুকু সাপোর্ট পায় দেখেই কিন্তু সে সবসময় আমার খোঁজখবর নেয়। তো এই জন্য আমার ভাইকে শুধু আমি সম্মানটা দিয়ে বসবো না, আমার ভাইকে শুধু আমি ক্রেডিট দিয়ে বসবো না, তার পিছনে আমার ভাইয়ের বউটাকেও সম্মান এবং ক্রেডিট দেওয়া উচিত। তো সকালের নাস্তাটা কমপ্লিট করে আমি আমার জন্য একটা মুখের একটা মাস্ক নিয়ে নিলাম। এটা ফুল নাইট আপনার সিরাম ইউজ করার পর এটা মেখে ঘুমালে এবং স্কিনটা অনেক সফট থাকে। আমি জানি না, ইদারিং না আমার স্কিনটা খুব খসখসে হয়ে গেছে। আর দিকে তো কয়েকদিন যাবত আমার শরীরও ভালো না, মেজাজটা খুব খিটখিটে থাকে। আমাদের মেয়েদের প্রতি মাসেই দেখবেন একটা সময় থাকে যে সময়টা আমরা খুব খিটখিটে হয়ে যাই একটু মেজাজ। আর ওই অবস্থা যদি একটা হাজব্যান্ড ওয়াইফকে না বুঝে, তখন কিন্তু আরও বেশি মেজাজটা খিটখিটে হয়ে যায়। কি বলেন আমার আপুরা? তো আমার হাজব্যান্ডে যে বুঝে তা না, ও মাঝে মাঝে আমাকে বুঝে না যে আমি একা একা বাচ্চাগুলো বাবার জীবনে সামালছি, তারপর সংসারে কাজ করছি, বছরে 1-2 বার হয়তো বা বিছনায় অনেক সময় পড়ে থাকি অসুস্থ। বাট তখন অনেক সময় ও বুঝতে চায় না, ও বলে যে বাবার জীবন করতে হবে, কেন করতে হবে, তুমি একটু সাপোর্ট করলেই তো হয়। তো অনেক সময় না অনেক হাজব্যান্ড এই ব্যাপারগুলো বুঝতে চায় না। তো ওই যদি কোনো ভাইয়েরা শোনেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপুদেরকে একটু মেন্টালি সাপোর্ট করবেন। কেউ কাউকে খাওয়ায় পড়ায়া দিয়ে, সেটা হাজব্যান্ড হোক আর আত্মীয় স্বজন হোক, কেউ কাউকে খুশি করতে পারে না। মানুষ যদি কেউ কারোর উপরে সন্তুষ্ট থাকে, সেটা হলো তার একমাত্র কথা এবং জবানের দ্বারা। কারণ আপনাকে 2টা কথার দ্বারাই মেন্টালি শান্তি দিতে পারে। আবার দেখেন না, সামান্য একটু কথাতেই মানুষকে আমরা কত কষ্ট দিয়ে ফেলি।
তো আমরা আসলে অনেক সময় চিন্তা করি না যে আমি ছোট্ট একটা কথা বলে ফেললাম, বাট এই কথাটা তার উপরে কতটুকু এফেক্ট হলো বা তার কতটুকু মনে কষ্ট লাগলো ওইটা চিন্তা করি না। হুটহাট করে আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি। তো আমাদের উচিত আমরা প্রতিটা জায়গা থেকে প্রত্যেকটা সম্পর্ককে আমরা মূল্যায়ন করব এবং প্রত্যেকটা সম্পর্কের জায়গা থেকে বুঝে আমরা কথা বলার চেষ্টা করব এবং প্রতিটা সম্পর্কের প্রতি আমরা আন্তরিকতা থাকব। কি বলেন, হব না? হতে পারবো না? অবশ্যই। তো আমার জায়গা থেকে আমাকেও বুঝতে হবে আমার হাজব্যান্ডের ভালো মন্দ, সুখ দুঃখ কষ্ট। কারণ পুরুষ মানুষ না আমাদের মেয়েদের মতো না, তো ইমোশনাল না। আমরা কিন্তু দেখবেন সহজে কোনো কিছু প্রকাশ করে ফেলতে পারি, আবার সহজে এটা বলে দিতে পারি, কিন্তু পুরুষরা আসলে তাদের দিন শেষে তাদের কষ্ট এবং ভালো মন্দটা ঘরের বউর কাছেও বলে না, কারণ সে তো ওই যে দায়িত্ব কাঁধে নিয়ে থাকে তার জন্য। তো আমরা উভয়কে সবসময় যার যার জায়গা থেকে বোঝার চেষ্টা করব। আর এই তো হাজব্যান্ডকে দুপুরের লাউ দিয়ে দেশি মুরগি, যেটা শক্ত মুরগি বলে, এখানে তো একদম দেশি মুরগিটা পাওয়া যায় না, শক্ত মুরগি এটা আমার শহর থেকে দূরে আরেকটা শহরের শপের থেকে আমি একসাথে নিয়ে আসি, মানে পুরা মাসিক হিসাব করে মুরগিটা নিয়ে আসি। কারণ আমার বাসার সামনে যে শপটা আছে এটাতে মুরগি এই সেম মুরগিটাই পাওয়া যায়, কিন্তু অনেক প্রাইস। যেটা ওইখান থেকে নিয়ে আসছি ধরেন 5 ইউরো, এখান থেকে আমার সেম মুরগিটাই নিতে হবে 10 থেকে 12 ইউরো দিয়ে। তো আমি চলে যাই প্রতি মাসে একবার করে বা 2 মাসে একবার চলে যাই, গিয়ে একসাথে আমি মুরগিগুলো নিয়ে আসি। তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল, শক্ত মুরগি দিয়ে একদম মুরগি পুষলি পাসলি দেশের স্টাইলে পরিষ্কার করে তারপর রান্না করি। অনেক সময় না ধৈর্য কোলায় না, মানে পুসলিটা পরিষ্কার করতে গেলে অনেক ধৈর্য লাগে, তো তখন ফেলে দিই। আবার চিন্তা করি যে না, খেতে তো ভাল লাগে, একটু কষ্ট হলেও নেই। আর এদিকে পার্কে আসার পর সে দুপুরে খাওয়া দাওয়া করে আসছে, তার এখন ঘুম পাইছে। সে একটু খেলাধুলা করে একটু তো গুদুস না দুস, সে এসে বলে যে আমার ঘুম ধরছে, আমি ঘুমাবো। আমি আর ওর বাবা খুব হাসি পাচ্ছিল ওর এই কথা শুনে। আমি বললাম যে পাশে বেঞ্চ আছে, তুমি ওইখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট নাও। তো আমার খুব টক খেতে ইচ্ছা করতেছিল, তো আমি বাঙালি দোকান থেকে কাঁচা আম নিয়ে আসছি। তো পার্কে আসার সময় আমি লবণ মিক্সড করে নিয়ে আসছিলাম, যে হাজব্যান্ড আর ওয়াইফ দুজন মিলে খাবো। ও আমার সাথে একটু খেলে কি এমন হইতো, আমারও ভালো লাগতো, ওর সঙ্গটা পেতাম। কিন্তু ও খায় নাই, তারপরে জোর করে ওর অল্প একটু আমি ওকে খাওয়াই দিছি। আর আমি তৃপ্তি সহকারে লবণ দিয়ে অনেকগুলো আম খেয়ে ফেললাম। সত্যি অনেক শান্তি লাগছে, তার সাথে নিজের দেশকে অনেক বেশি মিস করছি, যে দেশে থাকলে হয়তো বা শ্বশুরবাড়িতে এত আম ধরেছে, ননাস ছবি পাঠিয়েছে, দেখে একটু আফসোস লাগলো যে যেতে পারলাম না। তারপরেও শুকরিয়া আদায় করি যে এখানে বসেও কাঁচা আম খেতে পেরেছে। আর আল্লাহ যদি ভাগ্যে লেখা থাকে হয়তো বা ইনশাল্লাহ কখনো গিয়ে খাবো। 2022-এ লাস্ট গিয়েছিলাম, তো তখন আম খেয়ে আসছিলাম, এত আম খেয়েছিলাম। আমার মেজো ভাইও আমার জন্য আম মানে পাঠিয়েছিল। আর শ্বশুরবাড়ি গাছে তো আমের কথা নাই বলি, এত আম ধরে, মানে খেয়ে শেষ করার মতন না, প্রতি বছরের মতনই। এই বছর হয়তো বা আমার কপালে নাই আর কি। কেন কান্না করতেছ? বলো কেন কান্না করতেছ বলো। আমার ছেলে আমার নিজেরই একটা ব্লগ দেখলো বাংলাদেশে যাওয়ার, মানে 2022 সালে যখন গিয়েছিলাম, ওইটা দেখে এখন সে কুয়ায় পুরো কান্না করতেছে। সে এখন দেশে চলে যাবে, দাদি বাড়ি চলে যাবে, তার দাদিকে দেখে তার মায়া লাগে। বাংলাদেশ যাবা? হ্যাঁ, প্লেনে চড়বা? আচ্ছা প্লেনে চড়তো। আচ্ছা ঠিক আছে। বাংলাদেশ যাবা? দাদা দিতে বাংলাদেশে প্লেন চড়বা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্লেন চড়বা? হ্যাঁ আচ্ছা কান্না করে না, ঠিক আছে আমরা যাবো ইনশাল্লাহ। যাবো যাবো। তোর বাপেরা মনসি চলেছে, মার আছে চা খাইতো। হ্যাঁ বইনেরা তো চা বানায় খাইতো, খালি আমার ডরে পারে না, বুঝছো? জড়াইছি দেখো কি মজা, কি মজা। দেখো কি বালছিল সুন্দর পাতা লুটি পান্তি। চিচি এখনই আসো। আও তাও তুমি আমার দোলে কাম খাইতে যাবে?